যত দোষ বাংলা ভাষায়। বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বললেই বাংলাদেশি সন্দেহে অত্যাচারের অভিযোগ তো আছেই, আর এবার বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা তকমা দেওয়ার অভিযোগ তুলে দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব তৃণমূল। পাশাপাশি জেলা থেকে শহর সড়ক যন্ত্রণার ছবিও রাখবো আপনাদের সামনে। বিরাটিতে জমা জলে শিশু মৃত্যুতে কিভাবে বাড়ছে ক্ষোভ, সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু শুরুতেই এক নজরে বিষয়। মুখে ভাতের আগেই জমা জলের বলি একরত্তি শিশু, এখনো ভাসছে বিরাটি। জমা জল নিয়ে মানুষের ক্ষোভ আছড়ে পড়েছে। শহর থেকে জেলা, নিকাশি থেকে বেহাল রাস্তা, বিক্ষোভ দেখায় আজকে বিরোধীরা। সিপিএম থেকে বিজেপি। বেলঘড়িয়ায় দুয়ারে নৌকো প্রকল্পের দাবিতে এবার প্রতিবাদ সিপিএম দাবি করলো এবারে দুয়ারে নৌকো প্রকল্প হোক। দিল্লিতে বাংলাদেশি সন্দেহে গ্রেফতার করা হলো ৮ জনকে। আর দিল্লি পুলিশ কি করলো, ধৃতদের থেকে নথি উদ্ধার করেও তর্জমা করতে অনুবাদক চেয়ে বঙ্গভবনে চিঠি দিল দিল্লি পুলিশ। কিন্তু বিতর্কটা কোন জায়গায়? বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা তকমা দেওয়ার অভিযোগ তুলেছে তৃণমূল। একেবারে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে দিল্লি পুলিশকে, এই দাবিতে সরব হয়েছে তৃণমূল। যাচাই ছাড়াই তালিকায় অস্তিত্বহীন ভোটার কিভাবে? কমিশনের স্ক্যানারে 2 ইআরও। শুরুতে আমরা অবশ্যই এই বিষয়গুলোতে নজর রাখবো, কিন্তু তার আগেই আপনাদের দেখাবো বৃষ্টির জমা জল প্রাণ কেড়ে নিয়েছে 5 মাসের শিশুকন্যার। ক্ষোভে ফুঁসছে বিরাটির দেবীনগর। প্রতিবাদে রবিবার অর্থাৎ আজকে বিক্ষোভ দেখালো ডিআইএফআই ও গণতান্ত্রিক মহিলা সমিতি। এলাকায় জমা জল দুর্ভোগের পরিস্থিতির জন্য পূর্বতন সিপিএম কাউন্সিলরকেই দায়ী করেছেন বর্তমান তৃণমূল কাউন্সিলর। সিপিএম নেতা পাল্টা বলছেন এত বছরেও কেন কোনো ব্যবস্থা নিতে পারল না তৃণমূল। আর এদিকে আজ বিরাটিতে বিক্ষোভ দেখায় বিজেপি। দেখুন, গত বছর একটা প্রাণ গেছে নিন্দাতে, এই জলমগ্ন এলাকায় এমপি রোডের উপরে। প্রত্যেক বছর এরকম কেন মার্কল খালি হবে? কেন মার্কল খালি হবে? সামনেই মুখে ভাত দেওয়ার কথা ছিল একরত্তির, কিন্তু পৃথিবীটাকে ভালো করে দেখার আগেই সব শেষ। উত্তর 24 পরগনার বিরাটিতে ঘরের ভিতরেই বৃষ্টির জমা জলে পড়ে মৃত্যু হয়েছে 5 মাসের শিশুকন্যার। শোকে পাথর হয়ে গেছে পরিবার। আমার মেয়ে কোনোদিনও সকালবেলা ওঠে না, 5:30টার সময় দাদাকে স্কুল, দাদা পরীক্ষা দিতে যাবে, উঠে বুড়োর সাথে খেললো। ওর বোন কোনোদিনও ওঠে না সকালবেলায়। শিশুকন্যার এই মর্মান্তিক পরিণতির পর 2 দিন হয়ে গেল, কিন্তু এলাকায় দুর্ভোগের ছবিটা এতটুকুও বদলায়নি। আমরা এই মুহূর্তে রয়েছে উত্তর দমদম পুরসভার 13 নম্বর ওয়ার্ডের দেবীনগর এলাকা, যেখানে গতকাল সকালবেলা মর্মান্তিক মৃত্যু হয়েছে একরত্তি 5 মাসের শিশুকন্যার। আর এই মৃত্যুর পরেও এলাকায় জল নামেনি। এদিকে শিশু মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসছে উত্তর দমদম পুরসভার অন্তর্গত বিরাটির দেবীনগর। প্রতিবাদে রবিবার সকালে এমবি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় ডিওয়াইএফআই ও গণতান্ত্রিক মহিলা সমিতি। একটা 6 মাসের বাচ্চা মারা গেছে কালকে, আর এই বেহাল রাস্তা, এখানে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমরা বহুবার ধরে পৌর প্রশাসনকে বলছি, পৌরপিতাদেরকে জানাচ্ছি যে রাস্তার এমন বেহাল অবস্থা যে লোকে হাঁটাচলা করতে পারছে না। সামনে 2খানা স্কুল রয়েছে, একটা কলেজ রয়েছে। অবরোধ তুলতে গেলে পুলিশকে ঘিরে ধরে শুরু হয় বিক্ষোভ। এইখানে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। আমরা বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছি, তাদের বলবার চেষ্টা করেছি, কোথাও কিছু জলের উন্নতি হচ্ছে না। বামফ্রন্ট সরকারের আমলে জল হলেও এই জল দাঁড়িয়ে থাকতো না। যদিও জমা জল দুর্ভোগের পরিস্থিতির জন্য পূর্বতন সিপিএম কাউন্সিলরকেই দায়ী করছেন স্থানীয় 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। সিপিএম পার্টিটার যে কাউন্সিলর যিনি ছিলেন দীর্ঘ বছর, পিডব্লিউডি সিআইসি ছিলেন, কেন জল নিকাশির ব্যবস্থা করে যায়নি? আজকে আমি 22 সালে কাউন্সিলর, আমি তো তৈরি সেলের বাপ হতে পারতাম যদি উনি কাজ করে যেত। তারপরে যে সরকারের যে টাকাগুলো আসতো, আজকে আমি সেই কাজগুলো আরো ত্বরান্বিত করতে পারতাম। আমরা ওই খাল সংস্কারের কাজটা করতাম, ফলে জল জমলেও দীর্ঘদিন ধরে মানুষকে জলবন্দি অবস্থায় থাকতে হতো না। কিন্তু এরপর থেকে সেই সংস্কার নেই, ক্রমাগত এনক্রোচ হয়ে যাচ্ছে খাল, নব্যতা হারাচ্ছে। 10 বছর ধরে তারা দেখেছে, তারা জেনেছে ওইটা নিচু অঞ্চল, সেই ক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গি কি ছিল? বর্ষাতে এই সময় হয়, সুতরাং আগে থেকে পরিকল্পনা কেন হলো না? রবিবার নিহত শিশুকন্যাকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয় ময়না তদন্তের জন্য। শিশু মৃত্যুর প্রতিবাদে বিরাটিতে মিছিল করে বিজেপিও। মুখ্যমন্ত্রী বলেছেন প্রশাসনিক সভায় যে উন্নয়ন যা করার তিনি করে দিয়েছেন, আর টাকা পয়সা নেই। দুর্গাপুজোয় ক্লাব 1,10,000 টাকা করে অনুদান পাচ্ছে। আপনি 200 কোটি টাকার করে আপনার টাকা দিয়ে তৈরি করেছেন মন্দির জগন্নাথ দেব, এরপরে আনন্দ, এরপরে কার্নিভ্যাল হবে।
দেবী দুর্গা স্যালুট করবেন শেষবারের জন্য, স্যালুট করতে করতে যাবেন, জল থাকবে। এইবারটা বৃষ্টি যেটা পশ্চিমবাংলায় যে পরিমাণ হয়েছে এবং এক নাগাড়ে বৃষ্টি হওয়া, জল জমেছে, কিন্তু তারপরে যে জলের নিষ্কাশন সেটাও তো দেখতে হবে। এবার এই ঘটনাটা সত্যি আমাদের বেদনাদায়ক। অন্যদিকে কামারহাটি পুরসভার অন্তর্গত বেলঘরিয়া নন্দননগরে জলমগ্ন এলাকায় নৌকো চালিয়ে প্রতিবাদ জানালো সিপিএম। বিস্তীর্ণ এলাকা দিনের পর দিন জলের তলায়, বেআইনি সমস্ত কাজের দায় নন্দননগরের মানুষকে নিতে হচ্ছে। ওসব ন্যাকামি করে নোয়ারে নৌকা, ওনাদের সময় কি ছিল, কত জল জমতো, ঠনঠনিয়া, কালীবাড়ি, খিদিরপুর, বেহালায় 7 দিন জল থাকতো, এখন 7 ঘন্টা জল থাকে না। নৌকায় ওদের চড়ে এবার একেবারে চলে গেছে বে অফ বেঙ্গল, এবার ভারতের বাইরে যেতে হবে। দিকে দিকে জল দুর্ভোগের ছবি, প্রাণ নিয়ে যার মাসুল গুনতে হলো একরত্তিকে। এরপরও কি হুঁশ ফিরবে না প্রশাসনের? সমীরণ পাল, হিন্দোলদে, সন্দীপ সরকার, এবিপি আনন্দ। দেখুন, প্রশ্নটা শুধু ওই পরিবারের নয়, প্রশ্নটা শুধু বিরাটি এলাকার বাসীর নয়, প্রশ্নটা আম জনতার, প্রশ্নটা প্রত্যেকটা মানুষের মনে। আমি এখানেই সমীরদার কাছে আসবো। সমীরদা, কেন প্রাণ দিয়ে মাসুল গুনতে হবে ওই বাচ্চাটাকে? সামনে অন্নপ্রাশন হওয়ার কথা, সবে পৃথিবীর আলো দেখেছে সে। জমা জলে বেহাল নিকাশি ব্যবস্থার জন্য খাল সংস্কার হয়নি বলে তার প্রাণটা চলে গেল। দায় সমস্ত সিপিএম আমলের, এই পুরসভার কোনো দায় নেই। এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা, এটা বেদনাদায়ক। একটা প্রাণ শিশু চলে যাওয়া যে কোনো কারণেই হোক, এটা কাউকে দোষ দিয়ে লাভ নেই। আর এটাও মাথায় রাখতে হবে, এটা দীর্ঘদিনের সমস্যা। বাংলায় বর্ষা আজকে তৃণমূলের আমলে হচ্ছে এমন নয়, এটা দীর্ঘদিন ধরেই যারাই শাসনে থাকে, বর্ষার সময় রাস্তাঘাটের অবস্থা নিঃসন্দেহে পরিপূর্ণ থাকে জলে। এবং জল নিকাশির ব্যবস্থা, যে ড্রেনেজ সিস্টেম, সেখানে যে গাফিলতিগুলো যাদের দ্বারা হয়, সেটা আপনি বলতে পারেন কাউন্সিলর বা প্রশাসনের এক অংশের। এবার একজন কাউন্সিলর বলছে, দীর্ঘদিনের সিপিএমের কাউন্সিলর, আমি তাও বলবো, তুমি যতদিন আছো 22 সাল থেকেই যদি বলি, তোমারও দায়িত্ব কম নয়। তাহলে স্বাভাবিকভাবে এখানে কাউকে আঙুল দেখিয়ে লাভ নয় এবং সরকারকেও আঙুল দেখিয়ে লাভ নেই। কারণ বর্ষার সময় এটা ঘটনা, আমাদের এলাকাগুলো এমনই। সেটা কলকাতা বলুন, কর্পোরেশনের মেয়র তখন প্রশান্ত চ্যাটার্জি, কলকাতার কর্পোরেশনের মেয়র তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আমরা কলকাতায় দেখেছি 10 দিন 15 দিন ধরে জল নামতো না। তো আমি সেটা বলছি না। আজকে জলের পরিমাণ যদি সত্যিই বেশি হয়ে থাকে, সেই জলটাকে নিকাশি করে, কি বলছেন, 1 মাস ধরে ওই এলাকায় জল জমে রয়েছে। জলের পরিমাণটা 1 মাস ধরে যদি হয়, ঘরের অবস্থা দেখেছেন, পচা ডোবা বললে ভুল হবে না। আমি তো বলছি যে আমাদের দায়িত্ব, আমরা সরকারে আছি, আমাদের মানতে হবে। ফিরাদ হাকিম বলছেন বাম আমলে 7 দিন থাকতো, এ তো 1 মাস ধরে জল। না, আমি আবারও বলছি, ঠিক বিপরীতে ফিরাদ বাবু, আমি অন্তত দেখেছি 1 মাস ধরে কলকাতায় জল জমে থাকে। দেখুন ঘরের ছবিটা দেখুন। এবং এখানেও যেটা ঘটেছে, আমি আঙুল তুলব না, এখন ঘটেছে, প্রশাসন অ্যাক্টিভ হবে আপনাদের মাধ্যমে। আগে আমরা ছবি খুব কম দেখতাম, প্রাণ যাওয়ার পর অ্যাক্টিভ হবে। এবার আপনার কথা হচ্ছে, উনি মিথ্যে কথা বলছেন। উনি কলকাতা অনেক পরে এসেছেন। আমি জন্ম থেকে কলকাতায় বড় হয়েছি। কলকাতায় বামফ্রন্ট সরকারের সময় 1 মাস জল জমতো না। ইনফ্যাক্ট একটা বামপন্থীদের বিরোধীরাও বলে যে বিকাশ ভট্টাচার্য যখন মেয়র ছিলেন, তখন কলকাতার ড্রেনেজ সিস্টেমের আমূল সংস্কার হয়ে জল জমার সমস্যাটা মেটানো হয়েছিল। এটা বামফ্রন্টের অতি বড় বিরোধীরাও এটা বলে, বা ওই সময় বলেছেন, আপনারা সবাই জানেন। নিবে সেটা যে আলোচ্য বিষয় নয়। 2015 সাল থেকে বিরাটি পুরসভা তৃণমূলের বোর্ড, 2015 সাল থেকে, আজ 10 বছর হলো, এটা 2025 সাল। তারপরে কাউন্সিলর বলছে এই দোষটা নাকি বামফ্রন্টের, দায়টা নাকি বামফ্রন্টের। কারণ তোমরা কাজটা করে গেলে তাহলে ত্বরান্বিত হতে পারতো তৃণমূল কাউন্সিলর, তাই দাবি করছে। আমি বলছি 10 বছর ধরে এমন বোর্ড চালাচ্ছে যে বাচ্চাটার অন্নপ্রাশন হওয়ার কথা, তার এখন শ্রাদ্ধ হচ্ছে। এইটা হচ্ছে ওদের সাফল্য। দেখো, আমি এর আগেও যখন এটা নিয়ে আলোচনা হয়েছে, আমি একটা কথা বলেছি, পশ্চিমবাংলায় আজকে কাজ করা না করার সঙ্গে ভোটের ফলাফল সম্পূর্ণ বিযুক্ত। যদি কোনো একটা, সে কাউন্সিলর হতে পারে, পঞ্চায়েত মেম্বার হতে পারে, মন্ত্রী হতে পারে, সে যদি জানে যে আমি কাজ করব কি না করব তার উপর নির্ভর করছে আমার পরের বার জেতা হারা, তাহলে সে একরকমভাবে কাজ করবে। আর সে যদি জানে যে আমি গুন্ডামি করে, মস্তানি করে আর পয়সা ছড়িয়ে একটার পর একটা ভোট পার করে নেব, তাহলে তাদের কোনো কাজ করার দায় থাকে না। এবং থাকে না বলেই এই একজন, আমি দেখছিলাম ওখানকার একজন নাগরিক বলছিলেন, তোমরাও খুব ভালো করে জানো, গত বছর আমরা আলোচনা করেছি ওই দমদমে জমা জলে বিদ্যুতের তার ঝুলছে, সেখানে ইলেকট্রিকিউটেড হয়ে 2 জনের মারা যাওয়া। তার কিছুদিন আগে একটা ঘটনা ঘটলো কাশীপুরের কাছে, একজন এরকমভাবে রাস্তায় মারা গেল। বর্ষা পশ্চিমবাংলায় সাধারণ মানুষের প্রাণ নেবে, আর তারপরে দায় স্বীকার করার বদলে উল্টে যে মানুষ মারা গেছে তাকে বা তার পরিজনকেই দায়ী করবে তৃণমূল। যেরকম আজকে ওদের মুখপত্র বলেছেন, কেন বাবা মা সতর্ক ছিল না। এখন এই বাচ্চাটার বাবা মা সতর্ক হওয়ার কথা ছিল না, কি মুখপত্র বাবা মা সতর্ক হওয়ার কথা ছিল, আমি জানি না। কিন্তু কথাটা হচ্ছে যে আজকে এই জিনিস পশ্চিমবাংলায় ঘটছে, ওরাই আস্পর্ধা দেখাতে পারছে যে মারা গেছে, উল্টে তার বাবা মাকে দায়ী করার। তার কারণটা জানে যে ওই বাবা মার
চোখের জল, তার অভিশাপে ভোটের ফল নির্ধারিত হবে না, নির্ধারিত হবে জমা জল, রাস্তার যে বেহাল অবস্থা দেখাবো সেই ছবি। এই ঘটনায় বলবেন আপনি বিরাটিতে বিক্ষোভ দেখায় বিজেপিও, কিন্তু দেখুন বিজেপি বিধায়ক আবার নিজে দিয়ে বিক্ষোভের মুখে পড়লেন কোথায়? বনগাঁয়। বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক জলমগ্ন এলাকা পরিদর্শনে গিয়েছিলেন। অশোক কীর্তনিয়া বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক, তাকে ঘিরে বিক্ষোভ দেখালেন এলাকার মানুষ। বিধায়ক দাবি করছেন যে তৃণমূল লোক পাঠিয়ে বিক্ষোভ দেখিয়েছে। অবশ্যই কোনো এলাকা জলমগ্ন হলে, কোনো ওয়ার্ড জলমগ্ন হলে দায়িত্ব তো সবার আগে জনপ্রতিনিধির, আঙুল তো উঠবে জনপ্রতিনিধির দিকেই। আমি শারদ্দত বাবুর কাছে আসবো। শারদ্দত বাবু, রাজনৈতিকভাবে আপনারা বিক্ষোভ দেখাতে গেছেন বিরাটিতে, খুব ঠিক কথা, কিন্তু এখানে এলাকার মানুষজন বলছেন তারা আলোচনা করতে চেয়েছিলেন, তাদের অভিযোগগুলো জানাতে চেয়েছিলেন, কিন্তু বিধায়ক কথাই বলেননি। একটা ছোট শিশু মারা যাওয়াটা জলে ডুবে, সেটাও কি জমা জলে ডুবেটা এর থেকে অভূতপূর্ব ঘটনা মনে পশ্চিমবঙ্গে কেন, ভারতবর্ষ কেন, পৃথিবীতেও ঘটেনি। তো এই দিক থেকে নজর সরানোর কোনো জায়গাই নেই আমাদের। এই প্রথম মনে হয় সারা পৃথিবীতে একজন মারা গেল বাচ্চা, যে কিনা বাড়ির মধ্যে ছিল, খাট থেকে পড়লো নিচের মাটিতে, মেঝেতে পড়লো, কিন্তু মেঝে ছিল না, ছিল জল। রামায়ণে শ্রীরামচন্দ্র 14 বছর বনবাসে গেছিলেন, আর পশ্চিমবঙ্গের জনগণ বিগত 14 বছর ধরে জঙ্গলবাসে আছেন। এটা কি আর শহর বা শহরতলি? হতে পারে বিকাশ ভট্টাচার্য খারাপ, হতে পারে প্রশান্তবাবু খারাপ, তা আপনারা তো 14-15 বছর ধরে শাসক দল হিসেবে আছেন, করলেন কি? কি উপহার দিলেন? ঘাটাল মাস্টার প্ল্যান থেকে আজকে বিরাটিতে একটি বাচ্চা শিশু ঘাট থেকে জলে পড়লো নিজের বাড়িতে। খালি ভাবুন জিনিসটা। এই নিয়ে আমার মনে হয় শাসক দলের বলার কোনো জায়গা নেই। শাসক দল নিজের প্রশাসন যে হারিয়ে ফেলেছে, শাসক দলের প্রতিনিধিরাই এখন স্বীকার করছে যে এর থেকে খারাপ কাজ আর হয় না। আমাদেরকে বলতে হবে না, ভারতীয় জনতা পার্টিকে বলতে হবে না, আজকে শাসক দলই নিজে বলছে যে এর থেকে খারাপ। কথা বলছেন, কিন্তু বনগাঁর কথাটা কিন্তু এড়িয়ে গেলেন শারদ্দত বাবু। জল জমে কিভাবে মরণ ফাঁদের চেহারা নিয়েছে এলাকা, সে তো আপনাদের সামনে কিছুক্ষণ আগেই রেখেছিলাম। বিরাটির ছবি এবং বনগাঁর ছবি, জেলার সামগ্রিকভাবে একই রকম ছবিটা। এবার দেখুন শহর থেকে জেলা, বর্ষায় রাস্তা কেমন বেহাল, সড়ক যন্ত্রণা মানুষের, এইভাবেই ভোগান্তি, তুঙ্গে রাজনৈতিক তরজা। লেকটাউনের ছবি রেখেছি, পাশাপাশি রেখেছি তারাতলার ছবি, অর্থাৎ কলকাতা থেকে জেলার ছবিটা প্রায় একই রকম। মেয়র ফেরাদ হাকিম তিনি বলছেন বৃষ্টি কমলেই রাস্তা ঠিক হয়ে যাবে, আর বিজেপি বলছে কলকাতা পুরসভার ভাঁড়েমা ভবানী অবস্থা, টেন্ডার ডাকা হয় না। অভিযোগ বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। পরপর আপনাদের সঙ্গে। রাস্তাঘাট 10 দিন বৃষ্টি কমলে রাস্তাঘাট সব ঠিক হয়ে যাবে। কলকাতা না, চারিদিকে পিচের শত্রু হচ্ছে জল, সেই জল পড়ছে, একদিন এরকম হচ্ছে না যে বৃষ্টি বন্ধ হচ্ছে। আমরা প্রতীক্ষা করছি বৃষ্টি বন্ধ হলেই রাস্তাঘাট 10 দিন ড্রাই পেলে সব ঠিক হয়ে যাবে। কর্পোরেশনের ভারেমা ভবানী, টেন্ডার হচ্ছে না, কারণ টেন্ডারে পার্টিসিপেন্ট নেই, কন্ট্রাক্টররা কেউ কাজ করতে চাইছে না। 2.5 মাস, 2.5 বছর, 3 বছর করে টাকা বাকি। কত টাকার তারা কাজ করবে, কত চুরি করবে, কত ঘুষ দিয়ে কাজ করাবে, এরপরে কাজ করবে, তারা কেউ কাজ করতে চাইছে না। এই যে গত পরশু দিন 3 দিন আগে মমতা ব্যানার্জি ইন্ডোর স্টেডিয়ামে যে সব এত দান খয়রাতি করলেন, তাতে লোকসান হলো সবচেয়ে বেশি কলকাতা পুরসভার মানুষদের। প্রত্যেক বছর নিয়ার অ্যাবাউট 1 কোটি টাকা করে খরচা হয়। হ্যাঁ, এবারে বোধ হয় মিষ্টির প্যাকেটটা বাদ দিয়েছে বোধ হয় সম্ভবত, তো প্রায় 1 কোটি টাকা করে খরচা হয়, যে টাকাটা গত 3 বছর পুরসভা পাইনি। 1400 টাকা করে একটা জিআরের টাকা হয়, গরিব মানুষদের, প্রান্তিক বয়স্ক মানুষদের 1400 টাকা করে কর্পোরেশন দিত। ওয়ার্ড পিছু 100 লোক, 80 লোক, এরম ভাবে সেই 144টা ওয়ার্ডের লোক 3 বছর পায়নি। কোত্থেকে কাজ হবে? বাজেটে প্রত্যেকবার রাস্তার জন্য তো টাকা বরাদ্দ হয় রবীন্দ্রনাথ বাবু, তো এই টাকাগুলো যায় কোথায়? খাল সংস্কার হয় না, নিকাশি ব্যবস্থার এরকম বেহাল অবস্থা কেন? মানে বৃষ্টি হলে না হলে ঠিক হয়ে যাবে, আর বৃষ্টি হলে রাস্তার এই হাল হবে, মানুষের প্রাণ চলে যাবে, তাই তো? কতগুলো টুকরো টুকরো ছবি দেখুন।
পথশ্রীতে ৩,০০০ কোটি টাকা বাজেটে বরাদ্দ হয়েছিল, কোথায় গেল সে টাকা? ৩,০০০ কোটি টাকা আমরা না সাধারণ মানুষ হিসেবে আনতে পারি না, ৩,০০০ কোটি টাকা কত টাকা, কিন্তু একটা বিরাট অ্যামাউন্ট আমরা বুঝি। পাশাপাশি দেখুন ৮,০০০ কোটি টাকা এই রকম সারা রাজ্যে রাস্তার অবস্থা, জলের অবস্থা, শিশু মারা যাচ্ছে, বাচ্চা ছেলেমেয়েরা ইলেকট্রিকিউটেড হচ্ছে, অথচ তাদের ৮,০০০ কোটি টাকা পাড়ায় পাড়ায় সমাধান, তাতে বুথ লেভেলে ১০ লাখ টাকা করে দিয়ে দেওয়া হলো। কোথার থেকে টাকা আসছে তাহলে? দুর্গাপুজো যেটা সরকারিভাবে একটা কনস্টিটিউশন ভায়োলেট করে দুর্গাপুজোর জন্য এই রকম টাকা দিয়ে যাচ্ছেন, সেটা দিলেন নিলাম করে হাঁকছেন ৯৫,০০০ না ৮৫,০০০ না ৯৫,০০০, আচ্ছা ১,১০,০০০ টাকা করে পার ক্লাবকে দিয়ে দিচ্ছি। তো এত এইসবে টাকা আছে, তাহলে হিসাবটা বুঝতে হবে। টাকাগুলো সেই জায়গাতেই আছে যে জায়গায় ভোট মোবিলাইজ করবা, ভোটকে সংগঠিত করবার উপায় আছে। যেখানে ভোট সংগঠিত করবার উপায় নেই, অর্থাৎ এই যে জলের ব্যবস্থা করলে কিন্তু এরা ভোট দিক না দিক সে পরের প্রশ্ন, কিন্তু এতে তৃণমূলের কোনো মানে উন্নয়নগত করলে তাদের যে কোনো পকেটের কোনো লাভ হবে না এটুকু বোঝা যাচ্ছে। তাদের লাভ হবে কাটমানিটুকু নিলে না। এই কাটমানির সমস্যা, একদিকে ধরুন এত টাকা আসছে, জলের মতো টাকা আসছে, আর জলের মধ্যেই টাকাটা চলে যাচ্ছে। সুতরাং টাকাটা একদম সাধারণ মানুষ হিসেবে সত্যি এটা বুঝতে কোনো অসুবিধা হয় না যে রাজনৈতিক চাপানো তো তাদের মতো করে চলতে থাকে, কিন্তু সাধারণ মানুষের ভোগান্তির শেষ হয় না, দুর্ভোগের শেষ হয় না, প্রাণ দিয়ে সেই মাসুল গুনতে হয়। বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা তকমার অভিযোগ সোচ্চার অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ধৃতদের থেকে নথি উদ্ধার হয়েছে, তর্জমা করতে অনুবাদক চেয়ে বঙ্গভবনে চিঠি পাঠিয়েছে দিল্লি পুলিশ। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় পোস্ট করেছেন যে মর্মে আপনারা দেখতেই পাচ্ছেন যে শকিং এসকেলেশন। অভিষেক বন্দ্যোপাধ্যায় পোস্টে বলছেন রেফার টু বাংলা এজ এ বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ ইন অ্যান অফিসিয়াল লেটার। এর এখানেই আপত্তি জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এটা বিজেপির ন্যারো পলিটিক্যাল প্রোপাগান্ডা। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার পর এবার বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলছে দিল্লি পুলিশ। এটা কোনো ভুল নয়, বাংলাকে বদনামের পরিকল্পিত চক্রান্ত। বাংলাকে বিদেশি ভাষা বলা অপমান, বাংলাদেশি বলে কোনো ভাষা নেই, বাঙালিদের সংস্কৃতি ও পরিচয়ের উপর আঘাত। এই জন্যই আমরা বিজেপিকে বাংলা বিরোধী ও জমিদার বলি। অবিলম্বে মামলার তদন্তকারী অফিসার অমিত দত্তের সাসপেনশন চাই, প্রকাশ্যে ক্ষমা চাক দিল্লি পুলিশ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও বিজেপি। পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়। হিন্দি ভাষায় কথা বলছেন তারা পাকিস্তানি, আমি কি বলবো যে আপনারা পাকিস্তানে গিয়ে থাকুন? ভাষা কোনো টেরিটরি হতে পারে না, তাকে আপনারা ছোট করতে পারেন না। আপনারা শ্রী রামানুর কথা ভুলে যাবেন না। অর্থাৎ অভিযোগটা কি যে ৮ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ, বাংলাদেশি সন্দেহ করছে, প্রশাসনিকভাবে যা ব্যবস্থা নেওয়ার নেই, কিন্তু তৃণমূলের কোথায় আপত্তি বা অন্যান্য বিরোধীদের কোথায় আপত্তি যে বাংলাদেশি ভাষা কেন সেটা বলা হচ্ছে। আমি এখানেই শারদ বাবুর কাছে আসবো। শারদ দত্ত, নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন এই চিঠিটা যেটা পাঠানো হয়েছে দিল্লি পুলিশের থেকে বঙ্গভবনের কাছে। সাবজেক্টটা দেখুন, ট্রান্সলেশন অফ ডকুমেন্টস কন্টেইনিং টেক্সট রিটেন ইন বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ রিগার্ডিং, এবং পরতে আমার ঠিক জানা নেই মানে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ এরকম কোনো ভাষা আছে বুঝি? চিঠিটার প্রথম সাবজেক্টটা আপনি পড়লেন না, তারপরে যে চিঠির মূল বক্তব্য সেখানে কিন্তু লাস্ট লাইনটা উল্লেখ করবেন। আমি আসবো, কিন্তু আপনি বলুন বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ মানে বলতে দিন আপনি তো সঞ্চালক, আপনি সঞ্চালক, নিউট্রাল থাকলেই ভালো। তার মধ্যে যে চিঠিটার আছে লাস্ট প্যারাগ্রাফে সুন্দরভাবে এক্সপ্লেন করে দেওয়া হয়েছে যে বাংলাদেশি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজে লেখা আছে তাদের তথ্য নথিপত্র, সেইটার অনুবাদের জন্য বঙ্গভবনে চিঠিটা দেওয়া আছে, লেখা আছে বাংলাদেশি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ১ ২ নম্বর পয়েন্ট হচ্ছে ২০২৪ সালে ১৯৪৭ পর থেকে এই প্রথম একজন গুজরাটি প্রধানমন্ত্রী বাংলা ভাষাকে মান্যতা দিলেন ধ্রুপদী ভাষা হিসেবে। ভুলে গেলে চলবে না, এর আগের ইউপিএ সরকার ছিল, সেটা বাম সমর্থিত তৃণমূল সমর্থিত সরকার। আজকাল তো আবার ইন্ডিয়া বলে জোট হয়েছে, তাতে বামও থাকে তৃণমূলও থাকে, যারা আবার এখানে কুস্তি করে দিল্লিতে আবার তাদের দোস্তি হয়। তো সুতরাং আমার মনে হয় এই যে ইউপিএ এবং ইন্ডিয়া জোটের দোস্তি
তৃণমূল, বাম, কংগ্রেস তারা কিন্তু বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে মান্যতা দেননি, দিয়েছেন গুজরাট নিবাসী ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 2024 মাসে নভেম্বর মাসে ভাষার মান্যতা বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা বলে মান্যতা দিয়েছেন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে দিল্লি পুলিশ সেই কারণে লিখে পাঠাচ্ছে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ বলে। পোস্ট দেখেনি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশংসা। আমার যতদূর জানা আছে দিল্লিতে প্রচুর বাঙালি বসবাস করেন, সুতরাং তারা নিশ্চয়ই বাংলা ভাষায় কথা বলেন বা হিন্দি ভাষায় কথা বলেন না, তো তাদের সেই ভাষাটাকে কি বাংলাদেশি ভাষা বলে দাগিয়ে দেওয়া হবে? অপমান করা হয়নি, এটা জোর করে এই কথা হচ্ছে। দিল্লি পুলিশ চিঠি পাঠিয়েছে তো। আমেরিকার ভাষাটাকে বলা হয় স্প্যানিয়ল, সেই ভাষাতে আর্জেন্টিনাও কথা বলে, কলম্বিয়াও কথা বলে। সেখানে যদি কেউ বলে আপনার ভাষা স্প্যানিয়ল, তার মানে এই নয় যে আর্জেন্টাইন লোককে ইনসাল্ট করা হলো বা কলম্বিয়ার লোককে ইনসাল্ট করা হলো, না, করা হয় না। ভাষাটার নাম অদ্ভুত যুক্তি দিচ্ছেন শরৎদত্ত বাবু। শুনুন, আপনি যদি এই কথা বলেন, চট্টগ্রামের মানুষ চট্টগ্রামী উপভাষায় কথা বলেন, সিলেটের মানুষ সিলেট ভাষায় কথা বলেন, সেই কারণে নিশ্চয়ই রাষ্ট্রীয় ভাষাটা সিলেট হয়ে যায় না, রাষ্ট্রীয় ভাষাটা চট্টগ্রামী উপভাষা হয়ে যায় না। না, আপনি শুনে নিন, ভারতবর্ষের নয়, আমি বাংলাদেশের কথা বলছি। বাংলাদেশের কথা বলছি, শুনে নিন একটু। বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলা একমাত্র রাষ্ট্রীয় ভাষা, নিশ্চয়ই আপনি এটা জানেন, কারণ বঙ্গভবনে চিঠি পাঠিয়েছে। আপনি বুঝতে পারছেন না শরৎদত্ত বাবু, বঙ্গভবনে চিঠি পাঠিয়েছে। এবার আরেকটা কথা বলি, আপনি যেটা উল্লেখ করলেন, একজন সঞ্চালক হিসেবে আমরা প্রত্যেকে এবিপি আনন্দের একদম দায়িত্ববান সঞ্চালক হিসেবে আমরা সবসময় কোনো নিরপেক্ষতা বজায় রাখি, কোনোভাবেই পক্ষপাতিত্বের কোনো জায়গা নেই। যে জায়গায় যে খবরটা হয় সেটাই তুলে ধরার দায়িত্ব এবং কর্তব্য আমাদের। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি, ওনার বক্তব্যে এটা পরিষ্কার দ্বিচারিতা কথাবার্তা, কারণ উনিও তো বাংলাতে ভাষা কথা বলছেন, উনি কি বাংলাদেশি ভাষা কথা বলছেন? আমি বলছি পৃথিবীতে 30 কোটি মানুষ বাংলায় কথা বলে, তাদের অস্মিতাকে আঘাত দিয়ে আমরা যখন জন্মগ্রহণ করি, আমি প্রথমে দেখি মা, এই মা শব্দটার মধ্য দিয়ে আমরা কি বলতে চাই? আমার মাতৃভাষার আমার প্রথম ভাষা ব্যবহার করছি। এই যে আপনারা তুঘলকি সিদ্ধান্ত যা নিচ্ছেন, বাংলা গর্জে তো উঠবেই। আপনারা যে আগুন নিয়ে খেলা শুরু করেছেন, সেটা হরিয়ানা বলুন, সেটা গুজরাটের নাম বলছিলেন না প্রধানমন্ত্রীর নাম, গুজরাটের সুরাটে শুনুন স্যার, আপনি শুনলে ভালো লাগবে, আপনার দুঃখ পাবেন। বাংলার ব্যবসায়ী সুরাটে ব্যবসা করতে গেছে, বাংলায় সাইনবোর্ড দিয়েছে, তাকে আপনারা পুলিশি হেনস্থা করেছেন। আপনারা রাজস্থান, আপনারা মধ্যপ্রদেশ, ইবিন আমার পাশের রাজ্য সেখানে কি বলেছে? সেখানকার মুখ্যমন্ত্রী কি বলেছে? শাস্ত্রবাবু জানেন? আজকে কথা বলতে দিন, আপনি তো বাংলাতেই বলছেন, আপনি গুজরাটে কথা বলুন না, আপনি গুজরাটিতে বলুন। আপনার প্রধানমন্ত্রী যে ভাষায় কথা বলে, আপনি গুজরাটিতে বলুন। আপনার হিন্দুস্তান করতে গিয়ে বাংলাকে টুকরে টুকরে করতে আপনি দেব না। আমার বাংলার মানুষকে আপনি এসব বোঝাবেন না। আপনারা এই করে ইসমাইল 277 থেকে আজকে 60-এর ঘরে সবাইকে দুজনকে বিরত করছে, এটা মানুষ ওয়েট করছে শুধু। আচ্ছা, আমি শরৎবাবু, আপনি যখন কথা বলেছেন মাঝখানে অন্যরা কেউ বলেনি, আশা করছি সেই সৌজন্য আপনিও বজায় রাখবেন। প্রথম কথা হচ্ছে, মোদী সরকার যখন ধ্রুপদী ভাষার তালিকা প্রকাশ করেছিল, তাদের প্রথমে বাংলা ছিল না, তারপরে তাই নিয়ে, এবং তার জন্য আমি মোদী সরকারকে দোষও দিচ্ছি না, এটা ঘটনা যে তার আগেও এটা ইনক্লুড করা হয়নি, কিন্তু তাই নিয়ে তারপরে বিক্ষোভ হয়, এই প্রশ্নটা ওঠে, বারবার করে ওঠে, এবং আমাদের রাজ্য সরকার থেকে তো বটেই, এবং গোটা রাজ্যের মানুষ বলে। তারপরে অক্টোবর মাসে 2024 সালের, আমার খুব ভুল না হলে, নতুন লিস্ট প্রকাশ করা হয়, যাতে বাংলা, তার সঙ্গে অহমিয়া এবং পালি, আমার যদ্দূর মনে পড়ছে, এই 3টে ভাষাকে ইনক্লুড করা হয়। সুতরাং আমি প্রথমেই বলে দিচ্ছি, মোদী এসে হঠাৎ করে ওনার ইচ্ছে হলো আর বাংলাকে ইনক্লুড করে দিলেন, ব্যাপারটা অতটা সহজ নয়। দ্বিতীয় কথা হচ্ছে, আমি বলছি যে আমি অভিনন্দন জানাচ্ছি প্রথমে দিল্লি পুলিশকে, যে কিছু কাগজ বাজেয়াপ্ত হওয়ার পরে সঙ্গে সঙ্গে বাংলাকে অনুবাদ করতে চেয়ে ওরা উদ্যোগ নিয়েছে। তার কারণটা হচ্ছে, আপনাদের মনে থাকবে, অনুব্রত মণ্ডল অ্যারেস্ট হওয়ার পরে ওর যে জবানবন্দি দিয়েছিল বাংলায়, 2 বছর ধরে নাকি সিবিআই বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারেনি বলে, ট্রান্সলেশনের অভাবে তারপরে একটা সময় অনুব্রত মণ্ডল বেল পেয়ে গেল। এবার যন্ত্রপক্ষে উদ্যোগটা নিয়েছে ট্রান্সলেট করানো, তার জন্য ওদেরকে হচ্ছে শুভনন্দন। 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে যে, এবার যে প্রসঙ্গটায় আসছি, বাংলাদেশি ভাষা। বাংলাদেশি ভাষা বলে কোনো ভাষা নেই। আমাদের জাতীয় সঙ্গীত বাংলাদেশি ভাষায় নয়।
ভারতকে এতগুলো অস্কার, এতগুলো নোবেল যারা এনে দিয়েছেন তারা কেউ বাংলাদেশি ভাষায় এনে দেননি। সত্যজিৎ রায় বাংলাদেশি ভাষায় সিনেমা বানিয়ে কি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশি ভাষায় কবিতা লিখে নোবেল এনে দেননি। এমনকি প্রধানমন্ত্রী পশ্চিমবাংলায় এসে যখন চোলাই চোলাই বাজবে জয়ের বেদি বলে, পরের লাইনটা তো আমি বলতেও পারবো না ক্যামেরার সামনে, এইগুলো যখন বলেন তখন প্রধানমন্ত্রী বাংলাদেশি ভাষায় বলেন না, ভারতের দ্বিতীয় বৃহত্তম ভাষায় কথা বলেন, যে ভাষাটা হচ্ছে বাংলা। কিন্তু আমি এখানে না এইটার মধ্যে দিল্লি পুলিশ কী করেছে না করেছে বা এর মাধ্যমে আমাদের ভাষাটা কতটা অপমানিত হয়েছে সেগুলো বলা হয়েছে, সারাদিন ধরে বলা চলছে। আমি সেই তার মধ্যে না গিয়ে আমি আরেকটা কথা এখানে বলতে চাই, তা হচ্ছে আমার মনে হয় সমস্যাটা আর অনেক গভীর। মুশকিল হচ্ছে দিল্লি পুলিশের তো যারা রিক্রুটেড আছে আমরা জানি সবাই মূলত হরিয়ানা এবং উত্তরপ্রদেশের, বিশেষ করে পশ্চিম উত্তরপ্রদেশের লোকজন। আসলে এরা না বড়ই হয়েছে ছোটোবেলা থেকে এইটা জেনে যে হিন্দি রাষ্ট্রভাষা ভারতের, এবং বাংলা, তামিল, অহমিয়া থেকে শুরু করে এই বিভিন্ন ভাষার মানুষজন ভারতের হচ্ছে সেকেন্ড গ্রেড সিটিজেন। আমরা ওদের দয়ায় ভারতে আছি এবং হিন্দি ভারতের রাষ্ট্রভাষা, হিন্দি হচ্ছে ভারতের জাতি পরিচয়ের স্মারক, হিন্দি, হিন্দু, হিন্দুস্তান হচ্ছে ভারতের পরিচিতি, এবং এখানে বাংলা ভাষা মানে হচ্ছে বাংলাদেশি ভাষা, তামিল মানে হচ্ছে শ্রীলঙ্কার ভাষা, সো অ্যান্ড সো ফোর্থ। এরপর হয়তো বলবে পাঞ্জাবি হচ্ছে পাকিস্তানের লাহোর অঞ্চলের ভাষা। এইটা সমস্যাটা হচ্ছে, এবং আমি এখানেও বলছি শরৎবাবুর সাথে এখানে আমি কিছুটা একমত হয়েই বলছি যে এই সমস্যাটা আজকে একদিনের সমস্যা নয়। এই যে হিন্দি হেজিমনিতে আমাদের দেশ এত বছর ধরে চলেছে, চালানোর চেষ্টা হয়েছে, এবং আমি খুশি শরৎবাবু এই কথাটা বললেন যে হিন্দি ভারতের রাষ্ট্রভাষা নয়, আমি ওনাকে ওয়েলকাম করছি। কিন্তু মুশকিল হচ্ছে অমিত শাহ থেকে শুরু করে একাধিক বিজেপির মন্ত্রীকেও আমরা গত কয়েক বছরে বলতে শুনেছি, কেউ দাবি করেছে হিন্দিকে রাষ্ট্রভাষা তকমা দিতে হবে, আবার অমিত শাহ এমনকি দাঁড়িয়ে এই কথাও বলেছেন যে সব ভাষা সম্মান থাকবে কিন্তু হিন্দি হচ্ছে ভারতের পরিচয়, হিন্দি ভাষাকে আমাদেরকে প্রমোট করতে হবে। এই যে একটা মানে উত্তর ভারত কেন্দ্রিক একটা রাজনীতি ভারতে চলে এসছে এত বছর ধরে, তার আমার মনে হচ্ছে এটা একটা বহিঃপ্রকাশ হয়ে যাচ্ছে, কিন্তু খুব অপমানজনক। আমি বিজেপি নেতাদের কাছেও আবেদন করব যে আপনারা তো বিজেপি জয়েন করেছেন, আপনারা কেউ তো দিল্লি পুলিশ জয়েন করেননি, অতএব আপনি বিজেপি করুন, বিজেপি নেতা থাকুক, কিন্তু পশ্চিমবাংলার বিজেপি নেতাদের কাছে আবেদন করব, আমরা যা প্রতিবাদ করছি কিন্তু আপনারা দয়া করে অমিত শাহর কাছে আবেদন করুন যেন দিল্লি পুলিশের এই অফিসার বা কয়েকজন অফিসারের শাস্তি হয়, বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলার জন্য যেন দিল্লি পুলিশের এই অফিসারদের শাস্তি হয়। ভারতীয় জনতা পার্টি কিন্তু গর্বিত, শতরূপ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরুই কথা বললেন, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু কথা বলছি না, আমি বাংলা ঠিক আছে, ইন্ডিয়া জোটের তো ঠিকই তো আছে। রবীন্দ্রনাথ বাবু, রবীন্দ্রনাথ বাবুকে রবীন্দ্রনাথ বাবু আপনার কাছে আসবো, কিন্তু তার আগে একটু দেখে নি মুর্শিদাবাদের বলতে দেবো। শরৎনাথ বাবু আপনিও বলবেন, মুর্শিদাবাদের 10 জন পরিযায়ী শ্রমিক তারা ভিন রাজ্যে হেনস্থার অভিযোগ নিয়ে ঘরে ফিরলেন, বিহারে কাজে গিয়ে তাদের হেনস্থার শিকার হতে হয়েছে এমনটাই অভিযোগ করছেন তারা। আবার সেই ওই একই অভিযোগ, বাংলায় কথা বলেছিলেন, এটাই তাদের অপরাধ। 15 দিন ধরে তাদের আটক করে রাখা হয় এবং তারা দাবি করছেন শ্রমিকরা যাতে তাদের কিভাবে হেনস্থার শিকার হতে হয় মোবাইল নিয়ে নেয় পর্যন্ত বিহার পুলিশ। নথি দেখালেও তারা ছাড় পাননি, ভুয়ো বলে সেই সমস্ত নথি খারিজ করে দেওয়া হয়। শ্রমিকরা কি বলেছেন রাঘু আপনাদের সাথে। ঘটনা বলতে জানি কি, আমরা ওইখানে 7 থেকে 8 বছর ওখানে কাজ করতাম বিহারে, একটা রুমে থাকতাম। এতদিন পর্যন্ত কোনো ঝুট ঝামেলা কিছুই ছিল না। হঠাৎ করে স্যার একদিন 6-7 দিন আগে রাত্রেবেলায় ওখানকার কিছু লোক আমাদের ঘরে ঢোকে, বাংলাদেশি, বাংলা কথা বলা মানে বাংলাদেশি। কোথায় কোথায় মেরেছিল, কাকে কাকে মেরেছিল? আমাকে একটা ছেলে মেরেছিল, ওই এক ছেলেটাকে মেরেছিল, একটা ছেলে আছে ওখানে। তো যান বাঁচার জন্য স্যার আমরা ওখান থেকে চলে এসেছি। না আপনাদেরকে থানা নিয়ে গেছিল? না স্যার, থানা নিয়ে যায়নি, একদিন নিয়ে গেছিলো, আমরাই গেছিলাম, আমরা ওই করেছিলাম, আমরাই গেছিলাম মোবাইলের জন্য। মোবাইল আপনাদেরকে দেয়নি? না স্যার, আমরা চাইবো মন্ত্রী মশাইয়ের কাছে একটা অনুরোধ করবে যাতে আমাদের মোবাইলগুলো আমরা ঠিক মতো পাই। রবীন্দ্রনাথ বাবু, মানে খেয়াল করেছেন আপনি সাম্প্রতিককালে, মানে একেবারে সাম্প্রতিককালের ইতিহাসটা দেখুন, বর্তমানটা দেখুন, রাজ্যে রাজ্যে পশ্চিমবঙ্গের বাংলাভাষীদের এই যে পুলিশি নির্যাতনের শিকার হওয়াটা, আমি বলছি এই প্রবণতাটা কেন বাড়ছে? মানে রাজনীতির ঘোলা জলকে আরো ঘুলিয়ে দেওয়া। প্রথম বলি যে বিজেপির কিন্তু বৃহত্তর একটা প্রকল্প হচ্ছে সারা দেশে হিন্দি ভাষাকে রাষ্ট্রভাষা করবে। এটা নিয়ে কোনো সন্দেহ, 26শে জুনও অমিত শাহজি বলে গেছেন যে এটা হিন্দি হচ্ছে মানে সোল অফ ল্যাঙ্গুয়েজ, সেটা নট ইনিমিক্যাল টু আদার ল্যাঙ্গুয়েজেস, সুতরাং এটা যদি রাষ্ট্রভাষা হয় কোনো অসুবিধার কিছু নেই, যেটা সমস্ত সাউথ ইন্ডিয়ানরা মানে দক্ষিণ ভারতীয়রা এবং আমরা প্রত্যেকেই এটা প্রতিবাদ করছি। দ্বিতীয় একটা বলছি যে হঠাৎ করে এইখানে আমার অবাক লাগছে, দেখুন ভোটের আর 8 মাস বাকি, একেবারে থালাই সাজিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হাতে একটা ইস্যু তৈরি করে দেওয়া। এটা আপনি সীমাবদ্ধ ছবিটা যদি দেখেন না, সবশেষে একটা
যে কারখানাতে কিভাবে আগুন লাগাতে হয় একটা মাছ পচা মাছ দিয়ে করে দিয়েছিল। ঠিক তেমনি গোটা পশ্চিমবঙ্গবাসীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় নিয়ে যাওয়ার একটা সুন্দর সুযোগ করে দিচ্ছে বিজেপি। থালায় সাজিয়ে সেটিং হচ্ছে গোটা দেশ জুড়ে এই আন্দোলনটা যাতে পশ্চিমবঙ্গে দানা বাঁধে তার জন্য আসাম থেকে হচ্ছে, দিল্লিতে হচ্ছে, হরিয়ানায় হচ্ছে, সব জায়গায় করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর একদম রবীন্দ্রনাথ আসবো আপনার কাছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট করেছেন, অর্থাৎ তৃণমূলের তরফ থেকে, দলের তরফ থেকে আগে পোস্ট করা হয়েছিল, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় পোস্ট করলেন, এবার মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট করেছেন। বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষার তকমার অভিযোগে দিল্লি পুলিশকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন দিল্লি পুলিশ বাংলাকে বাংলাদেশি ভাষা বলছে, যে ভাষায় জাতীয় সঙ্গীত সেই ভাষাকেই বাংলাদেশি ভাষার তকমা, এটা অপমানজনক, দেশ ও সংবিধান বিরোধী। এক্স পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এক্সপোস্ট করে দিল্লি পুলিশকে তীব্র আক্রমণ শানিয়েছেন, যেটা অপমানজনক, দেশ ও সংবিধান বিরোধী, যে ভাষায় জাতীয় সঙ্গীত সেই ভাষাকেই বাংলাদেশি ভাষার তকমা দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন দিল্লি পুলিশ বাংলাকে বাংলাদেশি ভাষা বলছে, ক্ষমা চাইতে হবে দিল্লি পুলিশকে। এবার শুভেন্দু অধিকারীর মুখে খেলা হবে স্লোগান। বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনে 65 লক্ষ নাম বাদ দেওয়ার প্রসঙ্গ তুলে বিরোধী দলনেতা হুঙ্কার দিলেন, পশ্চিমবঙ্গে এর দ্বিগুণ নাম বাদ যাবে। আর ইতিমধ্যে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া নিয়ে নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল। দেখুন, খেলা এবারে ভালো করেই হবে। বিহারে যেমন হচ্ছে দেখছেন না, ভোটার তালিকায় খেলা হবে। 21 বিধানসভা ভোটে তৃণমূলের স্লোগান ছিল খেলা হবে। 5 বছর পর রাজ্য যখন আরেকটা বিধানসভা ভোটের মুখে দাঁড়িয়ে, তখন সেই খেলা হবে স্লোগান এবার শোনা গেল শুভেন্দু অধিকারীর গলায়। বিহারের পর পশ্চিমবঙ্গেও শুরু হবে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ। কংগ্রেস, তৃণমূল সহ একাধিক বিরোধী রাজনৈতিক দল যখন এর চরম বিরোধিতায় বিক্ষোভ প্রতিবাদে নেমেছে, তখন পাল্টা হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। কার কার নাম বাদ যাবে? আমি আপনাকে বলছি কাদের নাম বাদ যাবে। মৃত ভোটারের নাম থাকবে না, ডবল এন্ট্রি থাকবে না, অস্তিত্বহীন থাকবে না। বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গা। লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়া তিনি মানবেন না। 21 জুলাইয়ের মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम चेंज करेगा। हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे। পাল্টা চ্যালেঞ্জ করে শুভেন্দু অধিকারী বলছেন, বিহারে যা নাম বাদ গেছে পশ্চিমবঙ্গে তার দ্বিগুণ নাম বাদ যাবে। রোহিঙ্গা, রোহিঙ্গা, বাংলাদেশের মুসলমান, অতএব চিন্তার কোনো কারণ নেই। বিহারে 65 লাখ, এখানে তো ডবল হবেই। আমি বলছি আমরা 5 বছর আগে থেকে খেলা শুরু করেছি, আপনি 5 বছর পরে খেলতে নামছেন। আমাদের প্র্যাকটিসটা অনেক বেটার, আমাদের উইকেট সম্পর্কে জ্ঞান, মাঠ সম্পর্কে নলেজ অনেক বেটার। আপনারা তো বাইরে থেকে আসছেন, আপনারা অ্যাওয়ে ম্যাচ খেলছেন, আমরা হোম ম্যাচ খেলছি। ফলে আপনারাও খেলতে চাইছেন, এটা দেখে ফাইনালি খুব ভালো লেগেছে। যদি খেলতে নামার আগে একটু মাথায় রাখবেন যে আপনাদের 11টা প্লেয়ারের বিরুদ্ধে আমাদের কিন্তু একটা প্লেয়ারই ময়দানে থাকবে। আপনার 11টা প্লেয়ার বুট পরে থাকবে, প্যাড পরে থাকবে, হেলমেট পরে থাকবে, কিন্তু আমার একটা প্লেয়ার শুধু হাওয়াই চপ্পল পরে মাঠে থাকবে। খেলতে যখন আসছেন খেলার প্রস্তুতি নিয়ে নামবেন। বিহারে প্রথম দফার ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ শেষ। প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। সেখানে 65 লক্ষের বেশি ভোটারের নাম বাদ গেছে। খসড়া ভোটার তালিকা নিয়ে কোনো অভিযোগ থাকলে তা জানানোর জন্য 1 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি কমিশন জানিয়েছে, রবিবার দুপুর 3টে পর্যন্ত প্রকাশিত খসড়া ভোটার তালিকায় কোনো নাম যুক্ত করা বা বাদ দেওয়া নিয়ে রাজনৈতিক দলগুলি কোনো অভিযোগ জমা দেয়নি। এই অবস্থায় শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি নিয়ে তৃণমূল বিজেপিকে এক বন্ধনীতে রেখে আক্রমণ করেছে বামেরা। ভারতবর্ষে, পশ্চিমবাংলায়, বিহারে লক্ষ লক্ষ লোক পরিযায়ী শ্রমিক। পশ্চিমবাংলায় তো বহু লোক পরিবার নিয়ে বাইরে থাকেন, 6 মাস 9 মাসে বাড়ি আসেন, তো তাদের নাম বাদ চলে যাবে।
এটা খেলা হচ্ছে, এটা কি খেলা? আমি বলছি শুভেন্দু অধিকারীকে চিনতে গেলে আপনি মমতা ব্যানার্জিকে চিনলেই হবে। মমতা ব্যানার্জি বলেছিলেন খেলা হবে, ভাঙা পায়ে খেলা হবে। মমতা ব্যানার্জির সাক্ষাৎ ভাবশিষ্য শুভেন্দু অধিকারী বিজেপির, তিনি বলছেন খেলা হবে, ভালো করে খেলা হবে, একদম মমতার আদলেই শুভেন্দু। পশ্চিমবঙ্গে বিএলওদের ট্রেনিং শুরু হয়ে গেছে। বুথ লেভেল এজেন্ট বা বিএল এর তালিকা চেয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে চিঠি গেছে রাজনৈতিক দলগুলোর কাছে। কিন্তু ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ কবে থেকে শুরু হবে সেই দিনক্ষণ এখনো ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তবে তার আগেই এই নিয়ে রাজনীতির পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। শিবাশিস মৌলিক, অনির্বাণ বিশ্বাস, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ। সুমিত্রা, একজন নাগরিক হিসেবে নিশ্চয়ই আপনি মানবেন এই অবৈধ ভোটার, ভুয়ো ভোটার, ভুতুরে ভোটার সমস্ত বাদ যাক, মৃত ভোটার, একটা স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হোক। নিশ্চয়ই আপনি এটাতে আমার কথায় সহমত হবেন, মানে আমরা প্রত্যেকেই সেটা চাই। তো শুভেন্দু অধিকারী যে কথা বলছেন খেলা হবে, এ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান, তৃণমূলের স্লোগান ছিনিয়ে নিলেন শুভেন্দু অধিকারী। দেখুন, এরা তো ভাড়াটিয়া সৈনিক নিয়ে বিজেপিটা দলটা চলছে, এটা আপনারা বারবার দেখিয়েছেন, এবং কতজন 26 সালে প্রার্থী হয়েছিল তারা আবার ঘুরে চলে এসছে, ঘরোয়াপসি হয়েছে। নিঃশব্দ সমীক্ষায় বাড়ছিল 2002 সালে প্রায় 24 লক্ষ ভোটার। তখন তো এইরকমভাবে ঢাকঢোল পিটিয়ে এরকম হয়নি। আমরা বলছি যে বিজেপি পরিচালিত, নির্দেশিত, অভিনীত যে যাত্রাপালাটা চলছে, তার মধ্যে হচ্ছে যে ইডি, সিবিআই, আইটি, এখন ইসি। আপনি যদি পরিষ্কার দেখেন ভোটের আগে কেন 2001 থেকে 2002 তিনের দিকেও যখন হলো আফটার ইলেকশন, আমি ডেট বলে দিচ্ছি, 2001 সালের সেপ্টেম্বর থেকে 2002 সালের জানুয়ারি পর্যন্ত আফটার বিধানসভা, তখন কিন্তু সব্যসাচী সেন ছিলেন চিফ ইলেকশন কমিশন, আমার মনে আছে। তো স্বাভাবিকভাবে রেশন কার্ড দেখিয়ে তখন একটা প্রবলেম এসেছিল। বনগাঁর দিক থেকে বাংলাদেশের 132টা হিন্দু পরিবার শরণার্থী বলে ঢুকেছিল বলে একটা দ্বন্দ্ব তৈরি হয়, সেটাও কিন্তু সব্যসাচী বাবু নিজে সমাধান করে দিয়েছিলেন। স্বাভাবিকভাবে যে রোহিঙ্গার কথা বলছেন, তখন কিন্তু বামফ্রন্টই সেই ক্ষমতায় এসেছিল। 2002 এর কথা আপনি বললেন, তখন কিন্তু বামফ্রন্টই ক্ষমতায় এসেছিল। না না, আমি বলছি শাসকের অসুবিধে কোথায়? শাসকের যে অসুবিধা হয় না ভুয়ো ভোটার বাদ গেলে, সেটা তো প্রমাণিত। আমি বলছি দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাক। শরৎ দত্তা যেমন মহারাষ্ট্রে ভোট বাড়িয়ে দখল করে নিল, যেমন দিল্লি দখল করে নিল, এখন বিহার চাইছে, বাংলাতে পারবে না। ঠিক আছে, বলেনি তৃণমূল দুটো জিনিস আমদানি করেছে, একটা ভোটার আমদানি করেছে, রোহিঙ্গা বাংলাদেশ থেকে যত ভোটার নিয়ে এসে আমদানি হচ্ছে লাখে কোটিতে ভুয়ো ভোটার আমদানি। আরেকটা জিনিস কেন জানি না, বাঙালি অস্মিতায় সোচ্চার মমতা ব্যানার্জি আমদানি করেছেন, কেন জানি না আমদানি করেছিলেন ইউসুফ পাঠানকে, কেন জানি না আমদানি করেছেন শত্রুঘ্ন সিনহাকে, কেন জানি না আমদানি করেছিলেন কীর্তি আজাদকে, সাকেত গোখলেকে। কোথায় ছিল মমতা বন্দ্যোপাধ্যায়? আপনার বাঙালি অস্মিতা যখন 4-5টি সাংসদকে আমদানি করাতে হয়েছিল, ভূমিপুত্র ভূমিকন্যা পাননি? বাঙালি ভূমিপুত্র ভূমিকন্যা কি আপনি পাননি? আপনারা কি বিজেপি সব এবং ভোটার দিল্লি থেকে নিয়ে এসে ডেলি প্যাসেঞ্জারি কাদেরকে দিয়ে প্রচার করিয়েছে? বাংলায় কি বিজেপি নেই? ভাতার ভাওতায় ভোট হয়, ভান্ডার ভাতার ভাওতায় ভোট হয় পশ্চিমবঙ্গে। মমতা ব্যানার্জি জনগণ সচেতন হচ্ছে, ফিরে আসছে জনগণ। হরিয়ানায় কি হলো, দিল্লিতে কি হলো? শরৎ দত্তা, এই প্রশ্ন তো উঠবে। যাই হোক, আমি শতরূপের কাছে আসবো। শতরূপ, এই রাজ্যে কি বিরোধীদের স্লোগান কম পড়েই আছে? মানে 2001-এ তৃণমূলের স্লোগান ছিল খেলা হবে। না না, দেখুন 2001-এ তৃণমূলের স্লোগান ছিল না, ওটা বাংলাদেশে না না একই ছিল। বাংলাদেশ শওকত ওসমানের স্লোগান একদম 2000 না আমারও ভুল, 2021 বিধানসভা ভোটে চোরেদের পার্টি গরু চুরি করে, কয়লা চুরি করে, সেরকম বাংলাদেশ থেকে স্লোগান চলে। আপনি থামুন তো, মাঝখানে কথা বলবেন না, মাঝখানে কথা বলবেন, ভাড়ামো করবেন না, মাঝখানে কথা বলবেন না, সবার মাঝে আপনার মাঝখানে কথা বলেছেন, কি অসভ্যতা হচ্ছে এটা? সুতরাং চোরেদের পার্টি স্লোগানে চুরি করেছে, ভালো করেছে। এবার কথাটা হচ্ছে যে দেখুন, আমি একটা কথা বলি, এখানে রাজ্যের ভোটার লিস্টের কাজ আলটিমেটলি কেন্দ্র ডিরেকশন পাঠাক, যাই পাঠাক না কেন, ইসিআর হয়ে করবে রাজ্যের অফিসাররা, যে অফিসাররা আমরা জানি কার অনুগত, কিছু ক্ষেত্রে আইনের বাইরে গিয়েও কার অনুগত। আমি পরিষ্কার কথা একটা এখানে বলছি, ডেড ভোটারের নাম এবং মাল্টিপল
এন্ট্রি যেগুলো সেগুলো অবশ্যই বাতিল হওয়া উচিত, কিন্তু তার জন্য এসআইআর লাগে না। এইটা বাতিল হওয়ার প্রক্রিয়া এমনিই আছে এবং নিয়মিত সে বাতিল হয়ও। চাইলে ইলেকশন কমিশন আরও জোরের সঙ্গে সেটা করতেই পারতো, সেখানে কেউ আপত্তি করতো না। কিন্তু তার বাইরে যে ধরনের ডকুমেন্ট চেয়ে এখন এসআইআর বিহারে করা হয়েছে এবং এখানে করা হবে বলে বলা হচ্ছে, মমতা ব্যানার্জির সঙ্গে যদি আরএসএসের তলায় তলায় বোঝাপড়া না হয় তাহলে আমি বলে দিচ্ছি বিহারে যেটা সম্ভব সেটা পশ্চিমবাংলায় সম্ভব না, কারণ এইখানে সরকারটা বিজেপির হাতে নেই। এবার যদি তলায় তলায় যদি এরকম দেখা যায় যে পশ্চিমবাংলায় প্রচুর নাম এই ক্রাইটেরিয়া কাগজ জমা দিতে পারছে না, এই অছিলায় বাদ হয়ে গেল, আর মমতা বন্দ্যোপাধ্যায় তাই নিয়ে ধর্মতলায় মিটিং মিছিল করছে না, দিল্লি গিয়ে ধর্ণা দিচ্ছেন, তাহলে বুঝবেন যে এইটাও হচ্ছে তলে তলে কথা হয়ে গেছে, ওপর ওপর রাজনীতি চলছে। আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় না চান তাহলে বাদ যাবে না, নাম বাদ যাবে না। হচ্ছে সেই অঙ্কের উপর আমি রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো। রবীন্দ্রনাথ বাবু, বিহারে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর আজকে দুপুর 3টে পর্যন্ত কিন্তু কোনো রাজনৈতিক দলের কোনো অভিযোগ জমা পড়েনি বলে নির্বাচন কমিশন জানিয়েছে। এদিকে এত অভিযোগ, তেজস্বী যাদব পর্যন্ত অভিযোগ করেছিলেন যে লিস্ট থেকে তার নামই নাকি বাদ চলে গেছে, যদিও নির্বাচন কমিশন বলেছেন না, তথ্য দিয়ে একদম প্রমাণ করেছেন। ব্যাপারটা হচ্ছে যে এই যে খেলা হবে মানে বেসিক্যালি খেলাই হবে, দুপক্ষের খেলার একটা সেটিং চলছে, না হলে একটা আক্ষরিক অর্থেই তাই, না হলে একটা বিরোধী দল নেতা এমন করে চিৎকার করছেন যে কম্পিটিটিভ কমিউনালিজমের মধ্যে ঢুকে গিয়ে যে কারাবাদ যাবে রোহিঙ্গা, আরে 1,25,00,000 রোহিঙ্গা আছে, সারা পৃথিবীতে 12 লক্ষ রোহিঙ্গা আছে, আর উনি যে কারাবাদ যাবে রোহিঙ্গা। আসলে এর মাধ্যমে তিনি মুসলমান আর হিন্দু, আবার অন্যদিকে মুখ্যমন্ত্রী ইয়ের থেকে চিৎকার করছেন, 21শে জুলাইয়ের মঞ্চ থেকে চিৎকার করছেন মানব না, যেভাবে তেজ আমরা দেখতে পেলাম, একবারে তেজস্বী মহিলার মতো চিৎকার করছেন। সুতরাং দুদিক থেকে একটা সুন্দরভাবে ভাগাভাগির রাজনীতি চলছে, হিন্দু কনসলিডেশন, ওদিকে মুসলিম কনসলিডেশন, মধ্যে থেকে বেসিক হিন্দুরা ভোট দেবে না চলে গেল। আপনি বলছেন পুরোটা সেই সাধারণ মানুষকে গুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আসলে জনস্বার্থ, সাধারণ মানুষের স্বার্থ, সেটা কি হবে ভেবে দেখছেন কি রাজনীতিবিদরা? প্রশ্ন রইল। আমাদের এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছি।